ইসলামী দলগুলোকে নিয়ে একটা নির্বাচনী জোট গঠন করে, এটা বেশ আগে। এবং তারপরে ধীরে ধীরে ওখানে এনসিপি কে যুক্ত করা হয় এবং তারপরে এলডিপি যুক্ত হলো কর্নেল অলির। এখন এই যে দলগুলো যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে জামাতের সঙ্গে ইসলামী দলগুলোর যে ঐক্য হয়েছিল, সেখানে ইসলামী আন্দোলন যে ছিল, সেই ইসলামী আন্দোলন ওখান থেকে প্রথমে তারা ইয়ের সঙ্গে জামাতের সঙ্গে কি বলে গোলটেবিল আলোচনা করে, এবং সেই আলোচনায় জামাত যে অঙ্গীকার করেছিল যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য 90% মুসলমানের দেশে মুসলমানদের একটা ভোট ব্যাংক, যেটা ওই ব্যালট বা ওই বাক্সে পড়বে, সেটা তারা মনে করেছিল যে এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করে তারা বিজয়ী হবে এবং বাংলাদেশে ইসলামী আইন, শরিয়া আইন কায়েম হবে। কিন্তু ওই মিটিং এর এসে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে প্রচলিত আইনেই জামাত আগামী নির্বাচন করবে এবং নির্বাচনের পরে যদি তারা নির্বাচিত হয় সরকার গঠন করবে। এখানে আরো একটা ঘটনা ঘটে। তারেক জিয়া আসার পরে তারেক জিয়ার সঙ্গে জামাতের আমির শফিকুর রহমান উনি দেখা করেন। দেখা করার পরে উনি বেরিয়ে কিন্তু বলেন যে নির্বাচনের পরে আমরা একসাথে দেশে কাজ করব, দেশের জন্য কাজ করব, এই ব্যাপারে আমরা একমত হয়েছি। তার মানে জাতীয় সরকার গঠন করবে। গতকালকে ইসলামী আন্দোলন একটি প্রেস কনফারেন্স করে তারা খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে তারা এই ধরনের নির্বাচনী ঐক্যে যাবে না, কারণ জামাতে ইসলামী এই বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করার জন্য তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে তারা সরে এসেছে। তারা মূলত ক্ষমতায় আসার জন্য এই কাজটা করছে। এখানে যদি একটু পিছনে যাই, আপনি যে কথাটি বলেছিলেন যে জামাত একটি মানে তাদের রূপ পরিবর্তন করা, প্রতিনিয়ত খোলস পরিবর্তন করা, মূলত তাদের সহযোগী যারা থাকে, তাদেরকে যারা সহযোগিতা করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। বললেন না যে কোনো না কোনো ভাবে তারা এসেছে 1971-এর পরে 72 সালেই জেলে বসে ইসলামী শাসনতন্ত্র নামে একটি দল গঠন করা হয় এবং সেই দলের নেতারা সব জামাতে ইসলামীর নেতা। 75-এর পরেও সেই একই ঘটনা ঘটে। তারপরে যখন নাকি গোলাম আজম ফিরে আসে, তখন বাংলাদেশ জামাতে ইসলামী নামে তারা নতুন করে যাত্রা শুরু করে, যেই ব্যাখ্যার উপরে মানে যেই জামাতে ইসলামী 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, বাংলাদেশ জামাতে ইসলাম নাকি সেই দল নয়, এইটা বলে মেজর আক্তার কিন্তু জামাতে জয়েন করলো। তার মানে জামাত পুরো প্রসেসটাকে ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তা তারা করছে। যেমন মুক্তিযুদ্ধের তারা বিরোধিতা করেছিল, ধর্ষণ, নারী নির্যাতন, খুন, যা যা মানে যত ধরনের ফৌজদারি অপরাধ, অগ্নিসংযোগ, লুটপাট, সবকিছুর সঙ্গে জামাত এবং জামাতের ছাত্র সংগঠন যেটি ইসলামী ছাত্র সংঘ, তারা যে জড়িত ছিল, সেই জায়গাটার জন্য যখন জাতি তাদেরকে বলছে ক্ষমা চাইতে, তখন তারা ক্ষমা তো চাইছেই না, বরং উল্টো তারা যুক্তি দিচ্ছে যে তারা আসলে সেই জামাতে ইসলামী নয়, অথচ সেই সমস্ত রাজাকাররাই এখানে ছিল। তো এই জামাতে ইসলাম যে ইসলাম নয়, এটি হচ্ছে ধারাবাহিকভাবে তারা যে তাদের সহযোগীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তা দিয়ে প্রমাণ হয়। গতকালকে 71-এ একটা মজার টকশো ছিল, খুব ভালো লেগেছে আমার টকশোটা দেখতে। ওখানে ইসলামী আন্দোলনের ইফতেখার ছিলেন, ওখানে জামাতে ইসলামীর অ্যাডভোকেট আতিকুর রহমান ছিলেন এবং বিএনপির নীলুফার মল্লি ছিলেন। আচ্ছা, নীলুফার মল্লি শুরু করলো যে জামাতকে সাথে রাখার কারণে আমরা 14 সালে ক্ষমতায় আসতে পারিনি। আমাদের কাছে প্রস্তাব ছিল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যদি জামাতকে আমরা ত্যাগ করি তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করলে ক্ষমতায় না আসলেও আমরা অনেক আসনেই জয়ী হব। কিন্তু আমরা জামাতে ইসলামকে ছাড়িনি। 2018 সালের নির্বাচনেও আমাদের কাছে একই প্রস্তাব ছিল, কিন্তু আমরা জামাতে ইসলামকে ছাড়িনি। কিন্তু 5 আগস্টের পর জামাত বলতে শুরু করলো এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য তো আমরা জুলাই বিপ্লব ঘটাইনি,
এবং মনি অদ্ভুত রকম ভাবে অ্যাডভোকেট, ওই নীলোফার মনি, উনি অ্যাডভোকেট ভাবে মানে অদ্ভুত রকম ভাবে একটা মেটাফোর ইউজ করলো যে বহুদিন ধরে তাওয়াটা গরম করা হয়, বহু সময় ধরে। তাওয়াটা যখন গরম হয়ে যায়, আপনি চুলা বন্ধ করলে ওই তাওয়াতে আপনি রুটি সেঁকতে পারবেন, পরোটা ভাজতে পারবেন, সবই করতে পারবেন। তো বিএনপি 16 বছর ধরে তাওয়া গরম করেছে, আর জামাত আর এনসিপি মিলে জুলাই আগস্টে ওই তাওয়াতেই তারা তাদের রাজনীতিকে গরম করেছে এবং শেখ হাসিনাকে সরিয়েছে। এবং তারা বলতে চাইলো যে তারাই শুধুমাত্র ফ্যাসিস্টের হাত থেকে দেশটাকে মুক্ত করেছে, যেটা একদমই মিথ্যা কথা। বিএনপির এখানে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি। তার মানে 5 আগস্টের পরে জামাত তাকে যারা দীর্ঘদিন শেল্টার দিয়ে রাখলো বাংলাদেশের রাজনীতিতে, সে বিএনপির সাথেই বিশ্বাসঘাতকতা করলো। এরপরে আসেন, হ্যাঁ বলেন। এখানে আমার একটা প্রশ্ন, আচ্ছা এই যে ছোট করে আর কি, জাস্ট আমার হঠাৎ মাথায় আসলো, এই যে সবাই মিলে বলে ফ্যাসিস্ট তাড়াইছে, আম, তারাই করছে, সবকিছু মানলাম। সত্যি কথা বলতে আহকাম ভাই, বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা স্যাটিসফাইড ছিল, তারা খুশি ছিল। গত 15 বছর যদি না থাকতো তাহলে মানে অসন্তোষটা, অসহিষ্ণুতাটা বেরিয়ে আসতো বাংলাদেশের মানুষের কাছ থেকে। কিন্তু এটা খুব আমি আমি আপনাকে পরিকল্পিতভাবে বলি, করা হয়েছে। পুরো আমি জুলাই না, আমি এটা আগস্টের বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে আসলে 5ই অগাস্টের আগে যা ঘটেছে, ডে টু ডে প্রতিদিন ডিটোরেট করেছে, এখানে আওয়ামী লীগ নিজেই অনেকটা নিজের এই পতনে যেকোনোভাবে হোক পড়ে গেছে, বা আওয়ামী লীগের যদি আরেকটু কেয়ারফুল হতো তাহলে এই ঘটনাটা ওরা আপনাকে এবারও আপনাকে ঘটাতে পারত না। আপনাকে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত ছিল। ছিল। আন্তর্জাতিক চক্রান্তের ক্ষেত্রে হুম, আপনার মাথায় রাখতে হবে যে যেই রাজনৈতিক দল সরকারে থাকে, হুম, ষড়যন্ত্রটা এরকম ভাবেই তারা তৈরি করে এবং দীর্ঘ সময় ধরে ওই মাঠটাকে তৈরি করে যে ওইখানে সরকার যাই করবে তাই মনে হবে ভুল করছে। শেখ হাসিনা তো আসলে আহ, মানে উনি যদি চাইতেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মীরা যদি রাস্তায় নেমে আসতো, তাহলে এই আন্দোলন কিন্তু কোনোভাবেই সফলতা পেত না। শেখ হাসিনা তো চাইনি। শেখ হাসিনা চাইনি যে এই যে তরুণ ছাত্র সমাজ যাদেরকে স্নাইপার দিয়ে ষড়যন্ত্র করে হত্যা করা হচ্ছে, তারপরেও ওই হত্যাকাণ্ডটা উনি মেনে নিতে পারেননি। এবং ওনার অডিওতে কিন্তু উনি বলছেন, আমি এটা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না, আমি ছেড়ে দিব, আমি আর সরকারে না, থাকবো না। না, আমি সেটা বলছি না। না, আমি আসি আপনাকে। মূলত যে এই যে আন্দোলনটা হয়েছিল, আমি আসলে প্রসঙ্গ থেকে বের হয়ে গেলাম, ওই প্রসঙ্গটাতে ফিরবো। আপনি খেয়াল করবেন পুরো আন্দোলনটা হয়েছিল কিন্তু নগর কেন্দ্রিক। নগর এবং কেন্দ্রিক, সেটাই বলতে হ্যাঁ, চাচ্ছি আমি। এবং নগরে বাংলাদেশের টোটাল ভোটারের মানে 64 জেলারই, 64টা জেলার নগর যদি আপনি হিসাব করেন, বাংলাদেশের টোটাল ভোটারের 20 ভাগ হচ্ছে নগর কেন্দ্রিক ভোটার। ঠিক আছে? আবার এই 64 জেলার ভেতরে মাত্র 16টা জেলায় কম বেশি আন্দোলন হয়েছিল। ঢাকা, চট্টগ্রামেই শুধু বড় করে হয়েছিল। বড় করে হয়েছিল। হ্যাঁ, কিন্তু কারণ এই 16টা জেলায় কেন প্রথম যখন সেনাবাহিনী নামানো হয়, তখন কিন্তু সরকার ওই 16টা জেলাতে সেনাবাহিনী নামিয়েছিল। আপনার মনে আছে? এবং বলেছিল জেলা প্রশাসকরা যদি মনে করে তাদের জেলায় সেনাবাহিনী নামাতে হবে, তাহলে জেলা প্রশাসকরা নামাতে পারে, এছাড়া নামাবে না। তার তার মানে হচ্ছে টোটাল ভোটারের মাত্র 6% ভোটার যারা নগরে নগরে এই 16টা জেলার 6% ভোটার এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার মানে বাংলাদেশের 94 ভাগ মানুষের কিন্তু জুলাই আগস্টে কি হচ্ছিল তা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল মাথা না। ব্যথাই ছিল না। কারণ গ্রামের মানুষ কৃষি, শিল্প এবং তাদের এই যে বিভিন্ন রকম ভাতা এবং শেখ হাসিনার যে ঘর বরাদ্দ দেয়া, এগুলো নিয়ে তারা এত বেশি আহ
ভালো জীবনযাপন করেছে, জীবনযাত্রার মান এত বেশি উন্নত হয়েছিল যে বাংলাদেশে নিম্নবিত্ত নামে যে একটি শ্রেণী, এই শ্রেণীটাই কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছিল। নিম্নবিত্ত শ্রেণী কিন্তু নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল, আর মধ্যবিত্ত ক্রমশ উচ্চবিত্তের শ্রেণীতে পরিণত হয়েছিল। এটি তো একটি মাপকাঠি, আন্তর্জাতিক মাপকাঠি। একটি দেশ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ, একটি দেশ রাজনৈতিকভাবে কতটা স্থিতিশীল, একটি দেশে অবকাঠামোগত কতটা উন্নয়ন হয়েছে, এই পুরো বিষয়ে ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে একটি অনন্য জায়গাতে নিয়ে গিয়েছিলেন। সুতরাং এই নগর কেন্দ্রিক আন্দোলনে সারা দেশ থেকে জামাত কিন্তু তাদের সন্ত্রাসীদেরকে এই ঢাকা শহরে নিয়ে আসে এবং চট্টগ্রাম, এই ২ জায়গাতে অস্থিরতা তৈরি করে। সুতরাং ওই আন্দোলনের জন্য আওয়ামী লীগের কোনো ব্যর্থতার কোনো সুযোগই কিন্তু নাই।